যে হ্যান্ডেলটা অনেকে বলে প্রতিবন্ধী হ্যান্ডেল 2.0 এর কারণ কি ভাই? এটার সাথে আমি কিছুটা একমত। আমি হোন্ডা কোম্পানিতে আছি দেখে আপনি কিছুটা একমত? আচ্ছা আমি ভাইয়া, এটার সাসপেনশন সম্বন্ধে যদি একটু বলতেন। যদি কেউ এক্সপার্ট থাকেন এখানে, অবশ্যই ভিডিওটা ইগনোর করবেন। যে আপনাদের এবিএসটা নাকি হঠাৎ করে জমে যায়। যে ইঞ্জিন অয়েলটা আছে, ইঞ্জিন অয়েলটা দেখবেন 400 কিলোমিটার ড্রেন দিলে আপনার একেবারে কালো হয়ে গেছে। আমি কোনো দালাল না ভাই, আমি নিজের টাকায় গাড়ি কিনছি ভাই। কিউজে মোটরস অথবা হইলে গিয়ে আপনার সিএফ মোটরস পছন্দ, কিন্তু যুগ হিসাবে এগুলো তো হুন্ডার অ্যাড করা দরকার ছিল। এইটা হইলো গিয়া কোনটা জানি, হ্যাঁ এইটা, এইটা হইলো শ্বশুরবাড়ির যৌতুক। এইটা হইলো গিয়া ব্যবসার টাকা, খুচরা টুচরা সব আছে। আর এইটা হইলো গিয়া আবাদ করা টিয়া। ইঞ্জিনের ক্লাস প্লেট ব্যতীত ছাড়া বাকি পার্টস আপনার ওয়ারেন্টির আওতায় থাকবে পড়বে। মানে ক্লাস প্লেটের ওয়ারেন্টি নেই না। হ্যালো ব্রো, রাইড অন ব্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টার্গেট হুন্ডা হর্নেট 2.0। চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই চলে যাই আমাদের জেলার একমাত্র হুন্ডা শোরুমে যাওয়ার সাথে সাথেই দেখি আমাদের কাঙ্ক্ষিত বাইকটি সামনেই রাখা ছিল। বাইকটি প্রথমেই সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ব্যাটারি ইনস্টল সহ বাইকটিকে রিচেক দেওয়া হবে। সর্বশেষ কোনো ত্রুটি বাইকটিতে আছে কি না, অথবা যে কোনো ম্যানুফ্যাকচার ডিফল্ট। আর আমরা যে ইশিরা মোটরসের যেই সার্ভিসিং সেন্টার, সেখানে চলে এসেছি। মূলত এইখানেই গাড়িটা সার্ভিস করা হবে। আর ফুল ফিটিংসের যে কাজগুলো আছে সেটাও এখানেই করা হবে। প্রত্যেকটা টুকিটাকি বিষয় থেকে শুরু করে যেসব বিষয় ম্যানুফ্যাকচার ডিফল্ট শুরু থেকে অনেকেই জানতো বা অনেকেই বলেছেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আমাদের যে টেকনিশিয়ান ভাই আছে তার সাথে আলোচনা করার চেষ্টা করব। যে সচরাচর যেই সব প্রশ্নগুলো মানুষের ভিতরে বেশিরভাগই ঘুরপাক খাচ্ছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে একটু আওয়াজটা বেশি, একটু গ্রাউন্ড টাইপের আর কি, ফ্লোরটা গরমটা একটু বেশি, সেজন্য আমরা আগেই দর্শকদের কাছে দুঃখিত। প্রথম কাজটা হলো ব্যাটারি সেট আপ। এটা আসলে এই যে ব্যাটারি, এটা ব্যাটারিটা চেক দিব, চার্জ ঠিক আছে কিনা, তারপর আমরা একটু চার্জ দেব। আচ্ছা আপনার এখানে কি টাটা ব্যাটারিটা দিয়ে থাকেন নাকি? টাটা ব্যাটারি দিয়ে। আচ্ছা ঠিক আছে। সব বাইকেই তো এই কোম্পানির ব্যাটারিটাই দেওয়া হয় না, মানে হর্নেট 2.0 তে এই ব্যাটারিটা দেওয়া হয়। এই ব্যাটারিটা হলো 5 এম্পিয়ারের, মানে 6 মডেল হলো 6 আর কি। আর অন্যান্য যে গাড়ি আছে এক্সব্লেড বা SP 160, এটিতে 4 এম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়। প্রথমে আর কি ব্যাটারিটা কিছুটা চার্জ করে নেওয়া হয় না? এটা চার্জ আমাদের আগে করা থাকে, চার্জ করে নেওয়া হয়, আগে করাই থাকে। আসার পরে আমরা মিনিমাম 8 থেকে 10 ঘন্টার মতন আমরা চার্জ দিয়ে থাকি। তারপরে আবার যখন দেখা যাচ্ছে গাড়িটা আসলে 2-1 দিন হয়েছে, ওই দিনকে তো চার্জ দিচ্ছি। আবার এখন এই 2-3 দিন বসে রয়েছে, আবার এখন একটু 10 মিনিট চার্জ দিলে তাতে আবার হেল্পফুল থাকে। 40 থাকলে এনাফ, তবে 13 ভোল্টের উপরে দেওয়াটা সবচেয়ে বেটার। চার্জ করলে এখন বর্তমানে আপনাদের প্রত্যেকটা শোরুমে এভাবে ম্যানেজ করেই আর কি এগুলা প্রথম দিকে আর কি সেটআপ দিয়ে থাকে। আচ্ছা ব্যাটারিটা যখন আমাদের গাড়িতে লাগানো হয়ে যায়, তারপরে আসলে ব্যাটারিটা কেয়ারফুল বা আর কি টেক কেয়ার করার জন্য আমাদের কি কি দায়িত্ব বা কি কি ফলো করা দরকার? কোনো কিছুই ফলো করার আপনার মানে দরকার নাই। এটা হলো মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি, ড্রাই ব্যাটারি বলা হয়। আপনার শুধু কোনো অ্যাকসেসরিজ, ফগ লাইট, তারপরে টেস্ট লক, এইগুলো না ইউজ করলে আপনার যথেষ্ট। এটা ব্যাটারিতে 2 থেকে 2.5 বছর চলে যায়। প্রথমত আসলে আমরা প্রাথমিক পর্যায়ে এই বাম্পারটা নিচ্ছি, আর এটা সবকিছুই পেইড। এটা পেইড, আর যেগুলো ফ্রি এগুলো আপনাদের অবশ্যই বলে দিব। আসলে মূলত গাড়ি কোম্পানি থেকে যারা অফার দেয়, যেগুলো সাজেস্ট করে, সেগুলোই গাড়ির সাথে থাকে। আর বেশিরভাগ আর কি যে এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো আছে, এগুলো সব কিছুই এক্সট্রা কিনেই আর কি আপনার গাড়ির সাথে বিল্ড আপ করতে হয়। ভাইয়া এটার সাসপেনশন সম্বন্ধে যদি একটু বলতেন। ওটি অনেক রিভিউ দেখা যায় সাসপেনশনটা কিছুটা আওয়াজ জেনারেট করে, মানে একটা ফুসফুস টাইপের একটা আওয়াজ হয়। অনেকেই এটা আর কি মিন করতেছে, অনেকের গাড়িতে হয়, অনেকের গাড়িতে হয় না। আসলে কি এটা কোনো সমস্যা নাকি সমস্যা না? যদি আপনার আওয়াজ করে সেক্ষেত্রে যদি মানে ব্যাক না ওঠে, কথা বলছে না, ব্যাক না ওঠে, তাহলে এটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যে আপনার সাসপেনশনটা অতিরিক্ত হার্ড, যে ডাব দিচ্ছে না বা আবার বেশি ডাউন হয়ে যেতে যাচ্ছে, এটা সমস্যা। এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নাই। প্রত্যেকটা জিনিসই আমরা সার্ভিস পয়েন্ট থেকে ওয়ারেন্টি দিয়ে দিই। হ্যাঁ, আর যদি সাসপেনশন, এই যে একটা ব্যাপার আওয়াজের ব্যাপার, অনেক গাড়িতে আওয়াজ হয়, সাসপেনশন ডাউনের সাথে সাথেই একটা ফুসফুস আওয়াজ আসে, আবার অনেক গাড়িতে আসে না। এটা কি কোনো সমস্যা এই আওয়াজটা? সমস্যা। তাহলে কি এইটা আপনাদের সার্ভিসিং সেন্টারে গিয়ে সার্ভিস করাতে হবে নাকি? মানে আওয়াজটা হতে পারবে না? না, আওয়াজটা হতে পারবে। আর যদি হয় অবশ্যই সার্ভিসিং সেন্টারে গিয়ে এটা আর কি ওয়ারেন্টি ক্লেম করতে হবে। ও আরেকটা ব্যাপার, আপনাদের শুরু থেকে এই গাড়িটায় যে সমস্যাটা অনেক অডিয়েন্সরাই বা অনেক গ্রুপে আমরা দেখেছি যে চেইনটাই নাকি সমস্যা করে, এই সমস্যা থেকে আপনাদের বর্তমানে সমাধান হয়েছে কিনা?
যে চেইনে নাকি আওয়াজ হতো, একটা নয়েজ জেনারেট হতো। না, এখন বর্তমানে আপনার যে গাড়িগুলো মানে কোম্পানি দিচ্ছে এই গাড়িগুলো এখন সমস্যা নাই। মেইন হচ্ছে আমি যদি একটা গাড়ি লঞ্চ করি কিছু কিছু সমস্যা ফেস করতেই পারি, বা চালাইলে আমি ধরেন এটা যখন গাড়িটা রাইড করলাম তখন কিছু কিছু সমস্যা ফেস করতে পারি। এখন এটা আমি না জানলে বা কোম্পানিকে না জানাইলে এটা কোম্পানি কিভাবে এটা রিফাইন করবে। যেমন আগে গাড়ি লঞ্চ করার পরে আমরা যে যে সমস্যাগুলো পাইছিলাম, যেমন নিউট্রাল বাতির সিল থেকে অয়েল লিকেজ করতো, তারপরে অনেকে মিটারে পানি ঢুকতো। এখন নতুন যে গাড়িগুলো আসতেছে এইগুলো রিফাইন হয়েই আসছে, মানে অনেক সমস্যাগুলোই কিছু কমে গেছে। হ্যাঁ কমে গেছে। আর একটা কথা ভাই, আমি কিন্তু কোনো পেইড রিভিউ করতেছি না, আমার নিজের পয়সায় আমি গাড়ি কিনতেছি। আর এই কত টাকা দিয়ে কিনলাম বা ক্যাশ কত দিলাম এটাও আপনাদের ইনশাল্লাহ আমি ভিডিওতে কিছু দূর সামনে আগালে দেখিয়ে দেবো, কারণ এখন পর্যন্ত আমাদের কাগজপত্র রেডি হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, গাড়ির সাথে তো টুল বক্স থাকে একটা না? টুল বক্স দিব আপনাদেরকে, তারপরে হলো এখানে যে সারি গার্ডটা থাকবে, সারি গার্ড এখানে সারি গার্ডটা থাকবে। এটা হলো ক্লাস প্লেটটা আর কি আপনার করতেছেন, মিলাচ্ছেন না? আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু একেবারেই যে ভিডিওটা করতেছি এইটা হলো একদম বেসিক বা বিগিনার লেভেলের ভিডিও। যদি কেউ এক্সপার্ট থাকেন এখানে অবশ্যই ভিডিওটা ইগনোর করবেন, হয়তো এর মাধ্যমে আপনার সময়টা অপচয় হতে পারে। তো ইনশাল্লাহ একবারে নতুন যারা আছেন, একবারে শুরু থেকে শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন আসলে একটা শোরুম কন্ডিশন গাড়ি বা শোরুমের থেকে নেয়ার পরে কি কি সুবিধা থাকে, অনেকে আবার শোরুম থেকে গাড়ি কিছুদিন পুরানো হয়েছে এরকম গাড়িও কিনে থাকেন। তো এই ক্ষেত্রে কি কি জিনিস কি কি বিষয় আপনাদের খেয়াল রাখা দরকার, তো এই সব বিষয়কে নিয়েই আসলে ভিডিওটা। আর এই গাড়িটা আমার যাত্রা শুরু, আর এখন থেকে কন্টিনিউ এর সুবিধা অসুবিধা সার্ভিস কিভাবে করলাম প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। ভাইয়া, হাওয়ার মেজারমেন্টটা যদিও বলা থাকে বা লেখা থাকে, তারপরেও যদি একটু আপনি মুখে বলে দিতেন আসলে সামনে এবং পিছনের টাকা 2.0 তে রিকমেন্ডটা যদি একটু বলে দিতেন। সামনে পিছনে যদি পিলিয়ন সহ যদি নেন, এই যে লেখা আছে এটা হলো উপরেরটা পিলিয়ন সহ আর কি, দিবেন 29 আর সামনে দিবেন 25, আর যদি সিঙ্গেল থাকেন তাহলে দিবেন 25-25। আচ্ছা, যদি কেউ সিঙ্গেল রাইডও করে প্লেনও থাকে, এই ক্ষেত্রে হাওয়ার মেজারমেন্টটা কিভাবে ব্যবহার করবে? 29 দিয়ে রাখাটাই ভালো, মানে মাঝখান মধ্যস্থতা অবলম্বন করবে না? 29 দিয়ে রাখাই ভালো, কারণ এখন তো আর বলা যায় না যে আমি একাই রাইড করবো। হ্যাঁ হ্যাঁ। আবার তারপরে যে আমার একজন পিলিয়ন উঠবে না এমন তো, মানে পিলিয়ন থাকার পরে যেরকম আর কি মেজারমেন্ট ওইরকম দেওয়াটাই ভালো নাকি? ওইরকম দেওয়াটাই ভালো। ওইরকমই দিবে নাকি ওর থেকে একটু কম দেবে? না, ওইরকমই না? জাস্ট পিলিয়নের হিসাবটা দিয়ে রাখলেই ভালো। আর একটু যে বেশি দিলে যে প্রবলেম হয় তেমন না আর কি, যেমন সাধারণ, যেমন আমার এটা দেওয়া আছে 29, আমি 30-32 দিতে পারি। যেমন আমার হাওয়াটা কিন্তু কমে, কিছুদিন পর পর কমে। আর নিয়ম হচ্ছে যে টায়ার প্রেশারটা 15 দিন পর পর চেক দেওয়ানো সবচেয়ে ভালো। টায়ার প্রেশার যদি কম থাকে আপনার ইঞ্জিন বেশি গরম হবে, মাইলেজ ড্রপ করবে, এই সমস্যাগুলো ফেস করবেন যদি আপনার মানে টায়ারের সাথে অনেক কিছুই আর কি নতুন অবস্থায় আর কি কানেক্টেড। হ্যাঁ, এটা কি শুরু অবস্থায় জেল ভরা থাকে না? না, জেল দেওয়া থাকে না। জেল দেওয়া থাকে না, জেলটা দিয়ে নিতে হয়। হ্যাঁ, জেল পরে দিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু দুটোটাই টিউবলেস। আর বর্তমানে যে গাড়িগুলো আসতেছে IRCC-র বেশিরভাগ গাড়ি টিউবলেস, এমনকি শাইন এসপি যেগুলো আছে, শাইন আছে, এগুলোর ভিতরে তো বেশিরভাগই টিউবলেস নাকি? আমাদের সব গাড়ি টিউব, বর্তমানে সবই টিউবলেস, মানে টিউব ওলা কোনো গাড়ি বর্তমানে আপনাদের নেই? না, সবই টিউবলেস। সবই টিউব। আচ্ছা, ঠিক আছে। মানে হুন্ডার বর্তমানে যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি টিউবলেস। আর ভাইয়া, মোবিলটা চেঞ্জ করতে হয় কত কিলো পর যেন? মোবিলটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে আপনার 1000-এর ভিতরে 2টা মোবিল চেঞ্জ করাটা সবচেয়ে বেটার। 1000-এ 2টা? 1000-এ 2টা চেঞ্জ করাটা বেটার। যে প্রথম মোবিলটা আপনার একদম ফার্স্ট মোবিলটা কত কিলোতে পরিবর্তন করতে বলে হবে? 400 কিলোমিটার পরিবর্তন করাটা। কত পরিবর্তন কিলো? 400। আচ্ছা, আমি শুনছি যে 250 কিলো, এটা কি এক এক গাড়ির ক্ষেত্রে এক একটা প্রযোজ্য? না, দরকার নাই, লাভও নাই লসও নাই আপনার। যে পাল্লাই আপনার টাকা থাকলে পাল্লাইতে পারেন, কোনো ব্যাপার না। আমি বলি প্রত্যেকদিন তার মানে এটা 16 কথা টাকার অপচয়। মানে মিনিমাম 400-র পরেই চেঞ্জ করাটা বেটার। ফালাইলে বেটার। 400-তে একটা, 600 চালায় একটা। যেমন 1000-এর মধ্যে দুটো যে মোবাইলটা দেওয়া আছে বর্তমান যেটা চেক দিলাম, এটা আপনার 400 কিলোমিটার চালায় ফালাইলেন একটা, আবার 600 কিলো চালায়া ফালাবেন একটা। তারপর থেকে প্রত্যেকটা মোবাইল দিয়ে 1000-1200 চালাইতে পারবেন মিনার। আর পরে সিন্দ্রিকে ব্যবহার করতে পারবেন, সিন্দ্রিকে একটু বেশি চালাইতে পারবেন। আর একটা ব্যাপার যে মানে ব্রেকিং পিরিয়ড যেটা,
এইটার সম্বন্ধে একটু যদি খুলে বলতেন বিস্তারিত, একদম বিগিনার লেভেলের টুকটাক বিষয় যাতে গ্যাপ না পড়ে। বলতে আপনার আমরা শুধু এতটুকু বলি যে আপনি ইকোনমিক রাইডে বাইকটা চালান অথবা 1000 কিলোমিটার পর্যন্ত, যেটা মোবিল চেঞ্জ করা পর্যন্ত ইকোনমিক রাইড হচ্ছে 30 থেকে 60 আওয়ার। আচ্ছা, ইকোনমিটা বলতে কি বোঝায়? ইকোনমিকটা মানে বলতে সোজা কথা রিল্যাক্স মোডে আমি গাড়িটা চালাইলাম। আচ্ছা, ইকোনমিক মোডে এটার প্রেসার দিলাম না। যেমন আমার 5 গিয়ারে আমার 4000 3000 আরপিএম থাকতেছে, আমার গাড়ি থাকতেছে 50-55 তে। রিল্যাক্স মোডে আমি চালাই যাচ্ছি, কোনো গাড়ির সাথে পারাপারি নেই, কোনো আরপিএম হাই আরপিএম দিয়ে টান দিয়ে নাই, জাস্ট সোজা কথায় নিরিবিলি বাইক চালাই যাচ্ছি। তারপর থেকে আপনি যেরকম টপ স্পিড চেক করেন বা যেভাবেই রাইড করেন করতে পারেন। তবে 1000 কিলোমিটার পর্যন্ত রাইড করাটা বেটার। তারপরে যে আপনি একটু মানে অন্যভাবে ভুল ত্রুটিভাবে মানে চালাইলে যে কোম্পানি আপনাকে দেখবে না ইঞ্জিনের ব্যাপারটা, এরকম না আর কি। আপনার গাড়ি 2 বছর বা 20,000 কিলোমিটার পর্যন্ত আমরা আপনার সাথে মানে ঐক্যবদ্ধ আছি যে কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে আমি ওয়ারেন্টি দিতে বাধ্য, যে এতে আপনি ব্রেকিং পিরিয়ড মানেন বা না মানেন। কিন্তু ব্রেকিং পিরিয়ড আপনার লং আপনার জন্য ভালো কিরকম, যেমন আপনি গাড়িটা তো আর 2 বছরের জন্য আপনি গাড়িটা রাখবেন না, 20,000 কিলোমিটারের জন্যই রাখবেন না, তার জন্য আপনার জন্য চাই। তাই গেছে একটা পিস্টনে আপনার মিনিমাম যদি নর্মালও যদি চালায়, তা একটা কাস্টমারের ক্ষেত্রে 40,000 পর্যন্ত আমার দেখা মতে যায় একটা পিস্টনে। এখন আপনি প্রথম ফার্স্টে উল্লাপাড়া চালাইলেন, এখন এটা 20,000 পরে যে 25,000 কিলোমিটার বা 30,000 কিলোমিটার যে এই সমস্যাটা আপনার পিস্টনটা দুর্বল হয়ে গেল, তখন তো আর কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিবে না। আমি মানে বলি যে সবসময় মেনটেনেন্স করে গাড়িটা চালানোটাই বেটার। এই ক্ষেত্রে আপনার লং টাইম ইউজের জন্য আর কি। আর এই যে আপনাদের এই যে সাসপেনশনটা, এই সাসপেনশনটা বর্তমানে তো নতুন আপনাদের পুরো বলতে না, এটা আমরা অনেক পুরনো, মানে আপনার কমিউনিটি মানে এই গাড়িতে নতুন, সিভিআর আগে আমরা দেখছি, কিন্তু এই গাড়িতে নতুন আর অ্যাভেলেবলও বর্তমানে হচ্ছে, অন্যান্য ব্র্যান্ডও দিচ্ছে, কিন্তু এইটার ফ্যাসিলিটিটা সম্বন্ধে অনেকেই জানে না বা কম জানে। এটা যদি একটু বলতেন, এটা সুবিধাটা কি? এটা আপনার বইয়ের ভাষায় বলতে গেলে অনেক কিছু, না সহজভাবে বুঝে বলেন যেটা সবাই বুঝে। বলতে গেলে যেমন আপনার যেমন আগের যে সাসপেনশন গুলো আছে, এটা নিয়ে যেমন আমি ভাঙাচোরা রাস্তায় যে রাইড করলে আমি যতটুকু আমার এই শোল্ডারে ব্যথা হবে বা ঝাঁকিটা খাবে, এটা আপনি ওইরকম মানে আলাপ পাবেন না, মানে ঝাঁকিটা কম, অনেক কম। তো আরেকটা কথা ভাইয়া, আপনার অভিজ্ঞতাটা কত বছরের যদি একটু শেয়ার করতেন অডিয়েন্সকে আর কি। আমি হোন্ডাতে আছি, শুধু হোন্ডাতেই আছি প্রায় 7 বছর। হোন্ডাতে আছেন 7 বছর। আর চেইনটা নাকি কিছুদিন পর পরই টাইট দিতে হয়, এই ব্যাপারটা ভাই যদি বলতে। এখন আর লাগবে না, এখন আর লাগে না, না এটা আপনার একাধারে চলতে থাকবে। ভাইয়া এবিএস সম্বন্ধে যদি একটু বলতেন, অনেকের কাছেই আমরা আর কি রিভিউতে দেখেছি, যদিও গাড়িটা এই পর্যন্ত আমি এই পর্যন্ত চালাইনি, এরকম সমস্যা আপনারা দেখেছেন কিনা যে আপনাদের এবিএসটা নাকি হঠাৎ করে জমে যায়, মানে সোজা কথা এখন পর্যন্ত কমপ্লিট আটকে যায়, এরকম কিছু কি আসলে আপনারা মানে ইয়ার থেকে মানে কাস্টমার থেকে রিভিউ পেয়েছেন? না, এখন পর্যন্ত এরকম একটা কাস্টমারও পাইনি আমি, একজনও পান নাই। ও আচ্ছা। আর আরেকটা ব্যাপার, অনেক অডিয়েন্সের কাছে এটাও শুনেছি 1000 কিলো চলার পরে নাকি মানে লোকাল মিস্ত্রির কাছ থেকে, অনেক মিস্ত্রির কাছ থেকেও শোনা যায় 1000 কিলো চলার পরে সাধারণত গাড়ি আস্তে আস্তে মাইলেজ বাড়তে থাকে, যখন সিনথেটিক মোবিল ব্যবহার করা হয় বা আস্তে আস্তে গাড়ির মাইলেজ বাড়তে থাকে, এটাই তো স্বাভাবিক। কিন্তু শুনেছি 1000-এর পরে নাকি মাইলেজ ড্রপ করে, আসলে এই সম্বন্ধে কি আপনার কোনো কমপ্লেন শুনেছেন কিনা? না, এরকম কমপ্লেন শুনে নেই। আমাদের ক্ষেত্রে উল্টা বলতে যে 1000 কিলোমিটার পরে আপনার যখন গাড়িটা ফ্রি হবে, 1000 কিলোমিটার বুঝিনি আমি, গাড়িটা যখন ফ্রি হবে, স্মুথনেসটা হবে, সেক্ষেত্রে আপনার মাইলেজটা বাড়বে। যেমন আপনার যেই ইঞ্জিন অয়েলটা আছে, ইঞ্জিন অয়েলটা দেখবেন 400 কিলোমিটার ড্রেন দিলে আপনার একেবারে কালো হয়ে গেছে, তারপরেরটা ড্রেন দিবেন দেখবেন যে কম কালো হয়েছে, তারপরেরটা দিবেন দেখবেন যে হাতে আপনার লালচা বর্ণ আসছে, একবারেই কালো নাই। তার মানে আমার কি দাঁড়াইতেছে, যেমন এটা আমার ফার্স্ট ইঞ্জিন, এখন পর্যন্ত রান করে নাই, যেহেতু রান করছে মানে যন্ত্রাংশ মানেই ক্ষয়যোগ্য জিনিস, আপনার কিছু কিছু জিনিস ক্ষয় হবে, সেটা আমরা ওই যে ক্লাস সাইড খুলে এটা অয়েল স্টার্নার বলেন, তারপরে অয়েল স্টার্নার বলেন, তারপরে এই যে ক্রাঙ্কেজ ব্রাদার্স বলেন, এটা খুলে আমরা পরিষ্কার করে দিই। এই কারণেই, নাহলে কেন আপনাদেরকে ফার্স্ট সার্ভিসে ডাকা, 1 মাসের ভিতরে আপনাদেরকে সার্ভিসে ডাকা মানে কি,
যে নতুন বাইক কিছু কিছু সমস্যা ফেস করতে পারে বা ত্রুটি ফেস করতে পারে, এটা যাতে আমরা সমস্যাটা সমাধান করি। তারপরের সার্ভিসটা কিন্তু আবার দীর্ঘ টাইম, 4 মাস বা 4000 কিলোমিটার, এই যে একটা লং ডিস্টেন্স, এর মানে আপনার বুঝতে হবে যেটা আমার ফার্স্টে কিছু কিছু জিনিস ক্ষয় হবে, অ্যাডজাস্টমেন্টের অ্যালাইনমেন্টের দরকার হবে, এই জন্য দ্রুত 15 দিন থেকে 30 দিনের ভিতরে ফার্স্ট সার্ভিসটা নেওয়া প্রয়োজন। তারপর থেকে আর এই সমস্যাটা আর হবে না। পলি করাটা এটা কি ভালো না মন্দ, এই সম্বন্ধে যদি একটু বলতেন। পলি করার পক্ষে না আমি। আচ্ছা, সোজা কথা। এইটা অনেকেই বলে, অনেকেই যারা আমি অনেকের কাছ থেকেই শুনেছি যারা দীর্ঘদিন যাবত গাড়ি ড্রাইভ করতেছে, পলি করার পরে হয় কি রোদের কারণে মেইন যে কালারটা সেটাও জ্বলে যায় গরম হয়ে, দোনোটাই নাকি আর কি ক্ষতিগ্রস্ত হয়, এটা আমি শুনেছি আর কি। আর বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা পলি করতে পারেন, এটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন শাড়িঘাটটা, এটা আসলে আপনার গাড়ির সাথেই কোম্পানি আর কি ফ্রি দিয়েছে আর কি। এটা আপনারা গাড়ির সাথে অবশ্যই ফ্রি পেয়ে যাবেন। আর টুল বক্সে ভাই কি কি থাকে আসলে, এটা একটু যদি দেখাই দিতেন। যদিও বেশি কিছু থাকে না ভাই, আপনার কি মনে হয় এগুলো দিয়ে আসলে প্রপার ভাবে গাড়ি যদি রাস্তার ভিতরে সমস্যা হয় এ দিয়ে মেইনটেনেন্স করা পসিবল? মোটামুটি যতটুকু দরকার অতটুকু হয় যদি আপনি ব্যবহার জানেন। আচ্ছা, ঠিক আছে। যেমন আপনার গাড়ি হঠাৎ করে বন্ধ হতে পারে একটা বেশিরভাগ প্লাগের ক্ষেত্রে। হ্যাঁ, প্লাগের ক্ষেত্রে আপনি প্লাগটা খুলতে পারবেন, যদি প্লাগ একটার ভিতরে সব আছে, যেমন এই যে স্টার খুলতে পারবেন এক মাথায়, আবার এই স্ক্রু এবার, আর এটা হলো সাইড কভার খোলার জন্য 5 নম্বর এলেঙ্গি। আর একটা কারণ কিন্তু টুল দিচ্ছে, এটা হলো ফিউজ যদি কাটা যায় এটা দিয়ে ফিউজ উড়াইতে পারে। পিন উঠা আর 14 নম্বর ফিউজ। হ্যাঁ, এই তো এটা দিয়ে দিলে অটোমেটিক উঠে যাবে। নাশনে দেন। হ্যাঁ, এবার বুঝতে পারছি। দিয়া দিলে আর এটা আপনি হাত দিয়ে আপনি উড়াইতে পারবেন, হাত দিয়ে উড়াইতে পারবেন অনেক, মানে ধরার সুবিধার ব্যাপার আছে এখানে। ভাই এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আসলে নতুন গাড়ি, এটা আমি বুঝতে পারবো না, বা আপনারা যারা জানেই না আমার থেকে অভিজ্ঞ ব্যক্তি আছেন, অনেকে দেখি গাড়ি মনে করেন 2 বছর চালায় ফেলছে, টুল বক্স আছে ভিতরে, এটা জানেই না। আপনি মেন কথা হচ্ছে যদি আপনি ভালোভাবে গাড়িটা সার্ভিস করেন বা মেইনটেনেন্স করেন, সেক্ষেত্রে আপনার এইগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। তবে ভাই আরো কিছু কথা বলি, যদিও এটা হুন্ডা শোরুমে তাদের কাছে খারাপ লাগতে পারে, তারপর আমি কথাগুলো বলবো। আসলে আমার গাড়ি পছন্দ ছিল আপনার কিউজে মোটরস বা সিএফ মোটরসের ভিতরে। কিউজে মোটরসটা আমার কাছে বেশি পছন্দ ছিল, যেটা 180 সিসির গাড়ি বাংলাদেশের বাজারে আছে, কিন্তু সেটা আমি না নেওয়ার কারণ আসলে না নেওয়ার কারণ শুধু একটাই, ওটার ব্র্যান্ড ভ্যালু আর কি। যেহেতু ভাই আমি একটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির লোক, কিছুদিন পরেই হয়তো গাড়িটা আমার সেল করতে হতে পারে, বা দীর্ঘদিন পর্যন্ত গাড়িটা চালানোর জন্য বিভিন্ন পার্টস আমার ইজিলি পাওয়ার প্রয়োজন হতে পারে, সেজন্য আমি সাহস করে কিউজে মোটরসটা নিতে পারিনি বা সিএফ মোটরস নিতে পারিনি। এটা নেওয়ার একটাই কারণ যে লো প্রাইসের ভিতরে আমি সমস্ত পার্টসই অ্যাভেলেবেল পেয়ে যাবো, এই জন্যই আসলে আর কি আমার হুন্ডাই শিফট হওয়া আর কি। ব্যাটারি আর কি রিচার্জ করা হয়েছে, তারপরে আর কি মেজারমেন্ট করতেছে, সরি 13 ভোল্ট 52 আর কি, মানে ফুল চার্জ আর কি। আচ্ছা ভাই, এফআই ইঞ্জিনটা সম্বন্ধে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা কম, ঠিক না? তো এফআই ইঞ্জিনে আসলে কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার রোডের ভিতরে, একটু যদি আপনি বলতেন বিস্তারিত, বা সংক্ষেপে যেভাবেই পারেন আর কি, সংক্ষেপে যে জিনিসগুলো ফলো রাখা দরকার এফআই ইঞ্জিনের ব্যাপারে আর কি। এফআই গাড়িতে একমাত্র ফলো করার মাত্র জিনিস হচ্ছে তেল ভালো লাগা, যেটা বাংলাদেশ নামটা মানে এটা ওইভাবে উচ্চারণ করলাম না, এটা আমাদের আছে, ভালো তেল পাওয়া যায়। আর আরেকটা কথা, একটা খনি আপনার মানে ভিউয়ার্সরা বলবেন যে কি খনি বাংলাদেশে আছে, এই খনি আছে, এইটা আছে। আর ভাই তেল যদি খারাপ পড়ে বা এই ক্ষেত্রে কি অকটেন বুস্টার আসলেই প্রপার কোনো কাজে আসে? অকটেন বুস্টার কোনো কাজে আসে না। বুঝি ভাইয়া, কোনো কাজে আসে না, অকটেন বুস্টার কোনো কাজে আসে না। কতটুক দিবেন ফ্রি? হ্যাঁ, 1 লিটার না? আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে এফআই গাড়ি না, 1 লিটার কি ভাই, 1 লিটার তেল এফআই গাড়ির মধ্যে 2 লিটার বলে কোম্পানিতে কিন্তু স্টার দেওয়া, বাইকে রিজার্ভে যে তেল আছে মানে আগে যে তেল এটি দেওয়াই থাকে, ওই দেওয়া থাকে, আমি দেখছি।
এই যে আমাদের গাড়ি অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। কই মিয়া, ও কিল সুইচ অফ করা। এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়েছে। ভাই অনেক নয়েজ শোনা যাচ্ছে না, আমি একটু থ্রোটল ঘুরাই তাহলে বুঝতে পারবেন আপনারা। আমার কাছে মনে হচ্ছে ভাই সাউন্ড যথেষ্টই স্মুথ। এখন বাকিটা ভাই চালানোর পর বোঝা যাবে। আমি কোনো দালাল না ভাই, আমি নিজের টাকায় গাড়ি কিনছি ভাই। আপনাদের একটা রিকোয়েস্ট ভাই, উল্টাপাল্টা কমেন্টস করবেন না। আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, এটাই আমার মূল উদ্দেশ্য। বললাম যে ইয়ামাহা ছাড়া অন্য কোনো বাইকে রিভিউ করলে কেউ দালাল কয় না, ওই একমাত্র লবণ কোম্পানিতে গেলেই কয় যে লবণ কোম্পানির দালাল। এনে লবণ কোম্পানি নাই ভাই, দালালের কোনো জায়গা নেই ভাই। মিটারের ব্রাইটনেসটা কি ফুল বাড়াই দেবো নাকি কমাই দেবো? দেখেন তো আপনি এখানে মিটারের ব্রাইটনেস। আচ্ছা এইটা আপনি আপনি যেভাবে দেন ওইভাবেই দেন, পরবর্তীতে আমার বেশি কম লাগলে আপনার সাথে ইয়ে করব না, সমস্যা নেই। তাহলে কি 3টে রেখে দিব ভাই আমার এইখানে একটা কথা আছে। আমি যে বললাম আমার আসলে কিউজে মোটরস অথবা ওই লাগে আপনার সিএফ মোটরস পছন্দ। এর কারণ কি জানেন? তাদের যে ফিচার এগুলো কিন্তু হুন্ডা দিচ্ছে না, কিন্তু যুগ হিসাবে এগুলো তো হুন্ডার অ্যাড করা দরকার ছিল। বা অন্যান্য যে গাড়িতে আছে, অনেক গাড়িতেই হুন্ডা বর্তমানে বড় গাড়িগুলোর ভিতরে এই ফিচারগুলো অ্যাড করছে, ঠিক না? তো কিন্তু আমরা কি গরিব হয়ে কি অনেক বড় পাপ করে ফেলাইছি নাকি? এটা একটা হুন্ডা কোম্পানির কাছে আমার প্রশ্ন। না, আস্তে আস্তে সবাই পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। ভাই এই যে গাড়ি বেচলেন এফআই, আপনার শোরুমে এফআই ক্লিনার। এফআই ক্লিনারটা বলতে মানে আপনার বেশি যে মানে প্রযুক্তি ওটার জন্য যে হেল্পফুল আপডেট বা আপডেট ফিউচার যে আমি পাইতেছি এরকম না। যেমন আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমি হুন্ডার সাবজেক্ট বাদ দিলাম, আমি এই হুন্ডাতে প্রায় 7 বছর আছি। এফআই তো ধরেন এমনি অ্যাভেলেবেল হর্নেট বলেন, এসপি বলেন, নতুন নামছে, এখন ওই যাচ্ছে। আর এর আগে সিবিআর কিন্তু এই 8 থেকেই চলে যাচ্ছে। তাই এর ভিতরে এখন পর্যন্ত ওই রকম আপনি রিভিউ নিয়ে দেখতে পারেন বা খোঁজ নিয়ে দেখতে পারেন যে এমন কোনো ব্যক্তি আছে যে ইনজেক্টর তার চলে গেছে, এরকম হিস্ট্রি আমি পাইনি এখন। মানে এখনো কোনো সিবিআর ইনজেক্টর যায় নাই। 7 বছর লাইফে আমি এখন পর্যন্ত কোনো গাড়ির ইনজেক্টর পাল্টাইনি, লাগে নাই, আর ক্লিনও করার দরকার হয় না, এখন পর্যন্ত পাল্টাইনি। আর আশা করি বর্তমান যে প্রযুক্তি তারা দিতে আছে এতে ওইরকম প্রয়োজন হবে না। এই যে 2 দিন পর পর মানুষ এফআই ক্লিন করে। আমার যেটা বিশেষ যুক্ত এই যে এটা আমি এটা নিয়ে নিচ্ছি, এটার দাম হলো 1 লক্ষ টাকা। এগুলি প্রাইসের দাম আছে অনেক। আমার এটা হলো মেইন, এটা ক্লিনের থেকে আমি আপনারে রোগ, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে বা ওই কোষ্ঠকাঠিন্য হয়েছে, আমার রোগ ধরাটা হয়েছে মেইন ব্যাপার। আমি রোগ ধরতে পারলাম না, এফআই ক্লিন করলাম, ফুয়েল পাম্প ক্লিন করলাম, ট্যাঙ্কি ক্লিন করলাম, আপনার গাড়ি ধাক্কা দিয়ে রানিং দেখা যায় বেশিরভাগ জায়গাতেই খালি যে এফআই ক্লিনার, এফআই ক্লিনার, এফআই ক্লিন করতে হইব। ইনজেক্টরে ময়লা হইছে, কি জন্য করব, কি জন্য করব, স্প্রে করে না, আমার স্প্রেটা সঠিক করতেছে কিনা আমার কোম্পানিও শিখায় নাই, আমাদের যে গাইডলাইন যেগুলো ট্রেনিং এ আমরা কোম্পানিও শিখায় নাই যে আপনার মাইলেজ কম পাইলে আপনার এফআই ক্লিন করতে। আমার মাইলেজ কম পাইলে যেমন আমার যে রেগুলেশন গুলো চেক দিতে হবে, আমার টায়ার প্রেসার চেক দিতে হবে, আমার ড্রাইভ চেন চেক দিতে হবে, তারপর হলো আমার যেমন ট্যাপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা এটি চেক দিতে হবে, ফুয়েল পাম্পের ফিল্টার ঠিক আছে কিনা এগুলো শিখতে হবে। এগুলোর সাথে মানে আপনার ফুয়েল কম বেশি খাওয়ার সম্পৃক্ততা। এখন আমি যদি বলি যে ভাই এফআই ক্লিন করলে আপনার ফুয়েল বাইরে যাবে না, আমার কোম্পানি শিখাবে না, আমি এটা বলতেও পারবো না, আমি এই বিষয়ে জানিও না সোজা কথা। আচ্ছা ভাই আরেকটা ব্যাপার যে আপনাদের হুন্ডার যে হ্যান্ডেলটা অনেকে বলে প্রতিবন্ধী হ্যান্ডেল 2.0, এর কারণ কি ভাই? এটার সাথে আমি কিছুটা একমত, আমি হুন্ডা কোম্পানিতে আছি দেখে আপনি কিছুটা একমত? আচ্ছা আমি কিছুটা একমত বলতে যে কোম্পানি হয়তো আমার কিছু কইতে পারে একমত। কারণ কি এই যে হ্যান্ডেলের যে রাইজারটা নিচে এখানে রাবার দেওয়া আছে, হ্যাঁ, ওখানে রাবারটা যদি না দিয়ে হয়তো আমার থেকে বেশি এক্সপার্ট বা ইঞ্জিনিয়ার তারা, অবশ্যই এটা আমি স্বীকার করি যে এটা যদি আমার মতে আর কি, এটা যদি ফিক্সড রাইজার যদি দিত, যেমন ওই হর্নেটে ফিক্সড রাইজার দেওয়া, এই বডির সাথে এটার সাথে ফিক্সড দেওয়া, এই জন্য আপনার হ্যান্ডেলের অ্যালাইনমেন্টটা বাঁকা হয় না। আর এটা যদি আমি একটু চাপ দিই, এদিক সেদিক যদি এইভাবে চাপ দিই, এই যে হ্যান্ডেলটা নড়ে, রাবারটার কারণে গ্যাপ এক করে। তা যখন একটা বাড়ি গেলে এদিকে এদিক চলে যায়, এদিক এটা আপনারা পিড়ে পুড়ে এইভাবে সোজা করে নেবেন, এছাড়া করার কিছু নেই আর কি। হেডলাইটে এটা কোম্পানি থেকে আলো কম দেখা যায় বাজাজ বা অন্যান্য কোম্পানির দেখা যায় কম দামি গাড়িগুলো আলো দিয়ে ফাটায় ফেলায়।
এই তুলনায় তো আপনাদের গাড়িগুলোর ভিতরে আলোটা কম, এই জন্য আর কি বলা আর কি। না, বুঝতে পারছি, এটা ঠিক আছে। ভাই হুন্ডা এখন আর কি এফআই চেক দিচ্ছে সবকিছু ঠিক আছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আর ইঞ্জিন সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, আমার মনে হয় আপনি আশা করি শুনতে পাচ্ছেন যথেষ্ট স্মুথ সাউন্ড। এটা হলো প্রথম আরপিএমটা একটু বেশি থাকবে, তারপরে গাড়িটা যখন আপনার ঠান্ডা হয়ে যাবে অটোমেটিকলি আপনার আরপিএম কমে যাবে। এখন দেখেন আরপিএম বেশি থাকবে। 2 এর উপরে আছে আরপিএম। আরপিএমটা কিছুক্ষণ পরে দেখবেন কমে যাবে। যথেষ্ট স্মুথ সাউন্ড আমি মনে করি। এখন বাকিটা ইউজার এক্সপিরিয়েন্সের উপরে বোঝা যাবে যে কতটা ভালো আর কি। তবে এই গাড়িটা নেওয়ার উদ্দেশ্য একটাই, 184 সিসি ইঞ্জিন, এটাই হলো আমার বাংলাদেশের সব থেকে আর কি লো প্রাইজের ভিতরে হুন্ডার এটা আর কি হায়ার সিসি বাইক বলতে গেলে এটাই প্রথম হায়ার সিসি বাইক। আর হায়ার সিসি মূলত 200 সিসির উপরে বা 250 সিসির উপরে গাড়িগুলোকেই ধরা হয়। আর যেহেতু আমরা 200 পাই নাই, ভাই আমার কাছে 184 সিসি হায়ার সিসি। আপনার সিটে যে কয়জন ভাই চালাবেন, ব্রেকিং পিরিয়ডে অনেকে বলে একজনের উপরে চালান দেয় না, এই সেই। আমার বলেন তো ভাই, আপনি একটু বলেন। আপনার গাড়িতে সিটে যে কয়জন ওঠে ওই কয়জন চালাবেন, কোনো ব্যাপার না। আইন সিদ্ধ তোমার সিটে 2 জন, হ্যাঁ, আইন সিদ্ধ হইলো সিটে 2 জন। এটা হইলো আখিরি বয়ান। আখিরি বয়ান বলতে আপনার যদি শেষে কিছু বলার থাকে সাধারণ আর কি পাবলিকদের উদ্দেশ্যে, যারা নতুন নিছে বা যারা নেবে তাদের জন্য কিছু বলার যদি থাকে তাহলে বলেন। আমার বলার হচ্ছে যে আমি চাই যে একটা কাস্টমার যে সবসময় সন্তুষ্ট থাকুক, যে কোনো সার্ভিস সেন্টার থেকে এসে বাইক কিনুক না কিনুক আর কি। যে কাস্টমারের দায়িত্ব হচ্ছে নিজে, যেমন আজকে যে এই বাইকটা পিডিআই করলাম আপনারা যতটুকুই দেখছেন আর কি, যে নির্দিষ্টভাবে সে যাতে তার বাইকের ত্রুটি সম্বন্ধে বা ভালো দিক সম্বন্ধে খারাপ দিক সম্বন্ধে যে সব কিছু চেক করে নেয়। যে আমি যদি কথার সাপোজ যেমন আমি একটা জিনিস দেখাই, এখানে নাই আর কি, যেমন এখানে আমি একটা পিডিআই স্লিপ দিব আপনাকে, প্রি ডেলিভারি ইন্সপেকশন স্লিপটা, ওই যে বোর্ডটা আছে দেওয়া আছে, ওই চেকগুলো কিন্তু এখানে করা আছে। যেমন এখন আপনি ভিজুয়ালি পরীক্ষা করবেন যে আপনার বাইকে কোনো জায়গায় স্কেচ আছে কিনা, এই জায়গায় ভাঙা আছে কিনা, ট্যাঙ্ক ফাটা আছে কিনা, এইটা বেশি ফাঁকা আছে কিনা, এইগুলো প্রাথমিক চেক করে নেবেন আপনি। এগুলো আমার নিজ দায়িত্ব আর কি। নিজ দায়িত্ব, মানে এখানে কোনো ফাঁকা আছে কিনা, এই যে ফাঁকা আছে কিনা, বা এটা ভেঙে গেছে কিনা, বা এই তো ফাঁক ভাই, এই যে ফাঁক ভাই, যেগুলো বলে আমি এইখান থেকে ফাঁক ভাই, এই যে ফাঁক ভাই, বুঝাইছি। এটা আপনার এটা নতুন না, আমি অনেক রিভিউ দেখেছি, অনেকে বলছে এইখানের ডিজাইনটা আপনাদের মেলে নাই। আমি আসলে এটা যে আরো কিছু বলি ভাই, এটা যে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার না, ওই মানে জাপানিজ ম্যানুফ্যাকচার না, এইটা নিয়ে অনেকে কথা বলতেছে। সম্পূর্ণ বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, সম্পূর্ণ বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং। এখন কি বর্তমানে বাংলাদেশি ম্যানুফ্যাকচার হচ্ছে? বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, অনেকেই বলতেছে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, সম্পূর্ণ ইন্ডিয়ায় তৈরি হয়, এটা কি তৈরি? আপনার তৈরি এখনো আমি কইতে পারি না যেটা কোন জায়গায় তৈরি হয়। মানে ম্যানুফ্যাকচার আপনারা এখানেই হয়? আমাদের ফ্যাক্টরি বাংলাদেশ, বর্তমান ফ্যাক্টরি বাংলাদেশ থেকে বাইক বিভিন্ন দেশে এক্সপোর্ট হইতে আছে। আচ্ছা, এখন এই জায়গা থেকে এইটা কত সাল থেকে শুরু হয়েছে? এটা এই বছরে 24 থেকে শুরু হয়েছে। 24 থেকে শুরু আমি হয়েছে। নিজেও কইতে পারি না যে আমার ট্যাঙ্কি এই জায়গায় তৈরি হয়েছে, হ্যান্ডেল ইন্ডিয়াতে তৈরি হয়েছে, আমার পাতলা ভিয়েতনামে তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে এইখানের ফাঁকাটা, এটা কি আপনাদের কোনো সমাধান নাই? না, এটা এই যে এইখানের এই ফাঁকাটা, এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ দেখেন। মোটামুটি একটু গ্যাপ আছে। এই পাশটা যত সুন্দর মিলছে, এই পাশের ফিনিশিংটা কিন্তু আমি অত সুন্দর না। কোনটা বুঝাইতে দিচ্ছি, যেমন কথার সাপোজ আমি একটা কাজ করতে যাই, এখানে একটা দাগ করে গেল ভাই, আপনি ওইটা আমি বুঝছি, আমি এটা বুঝাই ভাই আপনি ওইটা যেহেতু বুঝাইতে, ভাই আপনি ওইটা যেহেতু বুঝাইতে গেছেন, এটা সামনে চলে আসছে, ঠিক আছে, এই জন্য কথাটা বলা আর কি। যে আছে এটা অনেকেই কাজ করতে গেলে ভুল হইতে পারে, বা ট্রাক একটা ড্যামেজ বাজছে, একটা স্কেচ বাজছে, আমি আপনাকে এটা কোনো রকম ঘোষণাটা দিয়ে ভাই দিয়ে দিলাম যে কাস্টমার গেলে ভাই পরের দিন কাইলে ভাই আমি তো কালকে ক্লিন দিচ্ছি, কারণ কালকে আপনি কইতে পারবেন না। মানে আপনার যা দেখা, যদি বডিতে কোনো মুভ করা থাকে, বডিতে কোনো স্ক্র্যাচ থাকে বা ভাঙা থাকে, এটা আপনার নিজ দায়িত্বে। যদি ভাই বডিতে কোনো ভাঙা থাকে বা স্ক্র্যাচ থাকে, এটা আপনার নিজ দায়িত্বে অবশ্যই দেখে নিতে হবে। পরবর্তী যদি কোম্পানিতে আসেন, এটা তারা আর কি মেনে নেবে না। যেগুলো আর কি
আপনার শোরুম থেকেই চেক করে নিতে হবে। হ্যাঁ, যদি কোনো বিল্ডের মানে ম্যানুফ্যাকচার করার সময় কোনো বড় ধরনের ডিফল্ট থাকে, অবশ্যই আপনারা এগুলো অবশ্যই দেখবেন। তাদের কাছ থেকে জানিয়ে নেবেন বা চেঞ্জ করাই নেবেন। যেমন আমরা জানি মিটারের সমস্যা হচ্ছে ইদানিং অনেক মিটারই, তবে আমাদের ওয়ারেন্টি দিয়ে দিব। ভাই আপনার নামটা কি জানো? আমার নাম জাফর। হ্যাঁ, জাফর ভাই আমাদের যে এখানে টেকনিশিয়ান আছে তার মতে আগে মিটারগুলোর বেশিরভাগই সমস্যা হতো, কিন্তু ইদানিং এই সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। আর চেইন নয়েজ বা চেইনের ভিতরে যে লুজ সমস্যাটা ছিল এইটা নাকি বর্তমানে এখন আর নেই। আর এরকম আরও অনেক টুকিটাকি অনেক বিষয় গাড়ি যে যখন চালাবো আপনার আমার অনেকই কিছুই সামনে পড়ে, আমিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আপনাদেরও যদি কোনো বিষয় জানা থাকে আমি একজন বিজ্ঞানী হিসেবে জিজ্ঞাসা করবেন, আর আমি এক্সপার্টদের কাছ থেকে শরণাপন্ন হয়ে আপনাদের ওই কথাটার জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো সার্ভিসিং সেন্টার থেকে বিদায়, এখন আমরা পেমেন্ট করব, তারপরে গাড়ি নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। এখন আপনাদেরকে গাড়ির কাগজপত্র এবং ওয়ারেন্টি বুক, সার্ভিস বুক যেটা, এটা সম্পূর্ণ বুঝিয়ে দিতেছি। আর এখানে কি কি বিষয় খেয়াল রাখবেন সবসময়, এইভাবে প্রসেসিংগুলো আমি দেখে। আমাদের গাড়িতে মোট 5টি ফ্রি সার্ভিস আর 2টি পেড সার্ভিস, 2 বছর বা 20,000 কিলোমিটার পর্যন্ত আমাদের ওয়ারেন্টির আওতায় থাকবে। এখন আপনি প্রথম সার্ভিসটা করবেন 1 মাস অথবা মাইলেজ যেটা আগে আসে, আবারও বলি মাস অথবা মাইলেজ যেটা আগে আসে আপনি 1 নম্বর সার্ভিস বা প্রত্যেকটা সার্ভিসই এই নিয়মে করতে হবে। যেমন আপনার গাড়ি আজকে হলো 28 তারিখ, আগামী মাসের 28 তারিখ আপনার লাস্ট ডেট, বা আপনার 15 দিনের ভিতরে 1000 কিলোমিটার হয়ে গেছে, আপনি সার্ভিসের জন্য চলে আসবেন। প্রত্যেকটা সার্ভিস, দ্বিতীয় সার্ভিসটা 3500 থেকে 4000 কিলোমিটার বা 4 মাস, তৃতীয় সার্ভিসটা 8 মাস বা 8000 কিলোমিটার। প্রত্যেকটা সার্ভিসটা পরবর্তীতে 4 মাস পর পর আর কি। আর প্রথম সার্ভিসটা শুধু 1 মাসের ভিতরে। আর আপনার কোন কোন পার্টসের ওয়ারেন্টি আছে না আছে এখানে আপনার এই যে হোন্ডার ইউজার ম্যানুয়ালে এখানে দেওয়া আছে, ওয়ারেন্টি বোর্ডে পড়বেন। স্বাভাবিকত আপনার ক্ষয়যোগ্য পার্টস কোনো ওয়ারেন্টি হবে না, ইঞ্জিনের ক্লাস প্লেট ব্যতীত ছাড়া বাকি পার্টস আপনার ওয়ারেন্টির আওতায় থাকবে। ক্লাস প্লেট ব্যতীত, ক্লাস প্লেট ছাড়া আপনার ওয়ারেন্টির আওতায় পড়বে। মানে ক্লাস প্লেটের ওয়ারেন্টি নেই না। এখন অনেক জায়গায় শুনেছি ক্লাস প্লেটটা কিছুদিনের ভিতরে সমস্যা হয়, এইটা আপনারা কখনোই কি ওয়ারেন্টি দেন না? না, কখনোই দেব না আপনার। আমার এখন এই যে গাড়িটা এখন বর্তমানে প্রি ডেলিভারি ইন্সপেকশন যেটা আমি করছি, পরীক্ষামূলক চালাইছি বা আপনি চালাবেন, চালাই যদি আমার ক্লাস প্লেটে কোনো সমস্যা মনে করেন বা ফেস মনে করেন, এটা এখন আমরা সলিউশন করে দেবো বা এখন দেখবো, মানে ইনস্ট্যান্ট সলিউশন। বা দরকার হলে আমরা বাইক পরিবর্তন করে দেবো, যদি আমরা মনে করি যে এটা সমস্যা আছে আমরা পরিবর্তন করে দেবো। আর এরপরে যদি ক্লাস প্লেট, যেমন আপনি 100 কিলো এখান থেকে বাসা গেছেন, বাসায় আপনার 50 কিলোমিটার হয়ে গেছে, এখন সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেট আর ভাগ দিচ্ছেন, ক্লাস প্লেট ঝুলে গেছে, সেক্ষেত্রে ওয়ারেন্টি দেবো। ক্লাস প্লেট ব্যতীত ছাড়া অন্য কোনো পার্টসের যদি কোনো সমস্যা হয় বা ম্যানুফ্যাকচারিং ফল্ট যদি কোনো সব পার্টসের হয়ে থাকে, এটা আমরা ওয়ারেন্টি আওতায় দেখব। তবে কোনো ক্ষয়যোগ্য পার্টস ওয়ারেন্টির আওতায় পড়বে না। যদি যে কোনো রোড অ্যাক্সিডেন্টে কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হয়, ব্রেক শু, ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, কেবল, এই জাতীয় পার্টসগুলো। আচ্ছা, অনেক সময় দেখা যায় গ্যাসকেট কেটে যায়, এই কারণে অনেক গাড়িতে অয়েল লিকেজ হয়। সব গাড়িতে না, তবে কিছু গাড়িতে আমরা আর কি রিভিউর মাধ্যমে দেখেছি। তো এইগুলো তো ওয়ারেন্টি হবে নাকি? এটি ওয়ারেন্টি সামথিং ব্যাপার, 30-35 টাকার ব্যাপার। আবার আর একটা বিষয় অনেকের এরকমও হয়, যেমন ফার্স্ট সার্ভিস করেছে তারপর থেকে ইঞ্জিন অয়েল লিকেজ করে। এটা যখনই আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন, সবসময় আপনি ইঞ্জিন অয়েলের সাথে ব্রেন বোল্টের ওয়াশারটা পরিবর্তন করবেন, তাহলে দেখবেন আপনার এই লিকেজটা হচ্ছে না। অনেকেই মানে এটা করতে চায় না যে 10 টাকা কেন আমি এক্সট্রা আবার লাগাবো, ওয়াশার দাম 10 টাকা, পরিবর্তন করলেই হয়ে যায়। আর সর্বদাই সবসময় জ্বালানি হিসাবে অক্টেন ব্যবহার করবেন, সবসময় হেলমেট ব্যবহার করবেন। এটা হলো আপনার ওয়ারেন্টি বুক। আর এটা দিচ্ছি আমরা একটা সেফটি রাইডিং পিডিএফ স্লিপ। এটার ভিতরে আপনার যেমন আমাদের হেডলাইট কেন জ্বলে থাকে, এটা বলা হয় এওএসএ টেকনোলজি, মানে অটোমেটিক হেডলাইট অন। কি কি কারণে আপনার হেডলাইটটা জ্বলে থাকে এটা এখানে দেওয়া আছে। মেঘ, কুয়াশা ও বৃষ্টি থেকে সামনের গাড়িগুলো দেখা যায় ইলেকট্রিক হিসেবে। এখানে এই লুকিং গ্লাসের মাধ্যমে দেখা যায়, যাতে আপনার গাড়িটা ছোট তো এই জন্য দেখতে পারে যাতে সামনের গাড়িগুলো, এই জন্য আপনার এটা ব্যবহার করে। এটা আপনার ব্যাটারিতে কোনো এফেক্ট করবে না বা ব্যাটারি ডাউন হবে না, এরকম না। আপনি যদি সুইচ লাগাইতে চান এক্সট্রা, তাহলে আপনার হেডলাইটে কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর এটা আলাদা কোনো ভাল্ব পাওয়া যায় না যে আপনি হেডলাইট কেটে গেলে আপনার আলাদা ভাল্ব লাগাই নেবেন,
সেটাও সম্ভব না, আপনার পুরো হেডলাইট কমপ্লিট নিতে হবে। এখানে আরো আছে যে আপনি গাড়িটা ফার্স্ট বাসা থেকে বের করার সময় কি কি আপনার পরীক্ষামূলক দেখা উচিত, চেক দেওয়া উচিত, এইগুলা এখানে দেওয়া। এগুলো মোটামুটি যে এখানে যে নিয়ম কানুনগুলো আছে, এই পেজে নিয়ম কানুনগুলো যদি কেউ ড্রাইভিং লাইসেন্স সঠিকভাবে করে অবশ্যই এগুলো তো জানা থাকার কথা বা জানা থাকবে আমার যা ধারণা। এটা বাসায় গিয়ে অবশ্যই সময় দেখবেন। আর বিশেষ করে আপনার ইউজার ম্যানুয়ালটা এটা বাসায় বই পড়বেন যে কোন কোন জায়গায় কি কি পার্টস যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে, কোনটার ক্যাপাসিটি কতটুকু বা কিরকম, এটি এখানে সম্পূর্ণ নির্দেশনা হিসেবে দেওয়া আছে। হ্যাঁ, এটা পড়লে ভালো একটা আপনি আইডিয়া পাবেন। আর এটা হলো আপনার মানি রিসিপ্ট, আর এটা হলো সেলস ইনভয়েস, আর এটা হচ্ছে আপনার ডেলিভারি চালান। অবশ্যই গাড়ি নেওয়ার সময় চেসিস এবং ইঞ্জিন নাম্বারটা মিলিয়ে নেবেন যে কোনো ধরনের কোনো রকম ভুল আছে। এই যে বহুত কষ্টের টাকা, আরো 3 মাস আগে বাইকটা নেওয়ার কথা ছিল, যদিও আমরা নিতে পারি নাই টাকার জন্য। এইটা হইলো গিয়া কোনটা জানি, হ্যাঁ এইটা হইলো শ্বশুরবাড়ির যৌতুক। হ্যাঁ, এইটা হইলো গিয়া ব্যবসার টাকা, খুচরা টুচরা সব আছে। আর এইটা হইলো গিয়া আবাদ করা টিয়া। যাক ভাই, এই নেন পুরোটাই ক্যাশ, ইনশাল্লাহ আপনি একটু কষ্ট করে গনে নেন ভাই। এখন পুরো টাকা যেহেতু আমরা বুঝাই দিয়েছি, কিছু ডিসকাউন্ট বা ছাড়? আসলে এখন তো অফিসিয়ালি কোনো ডিসকাউন্ট অফার চলতেছে না, তো এটা যদি কখনো ধরেন আপনার অফার ডিসকাউন্ট যেটা অফিসিয়ালি থাকে তখন আপনি গাড়ি নিলে সেটা অবশ্যই পাবেন। আচ্ছা, আমি অফিসিয়ালি বলতেছি না, আনঅফিসিয়ালি ডিসকাউন্ট দেন কিছু? অফিসিয়ালি আসলে ডিসকাউন্ট দেওয়া যায় না, কারণ আমাদের অফিসিয়াল শোরুম, তো অফিসিয়াল শোরুম সবকিছু তো আসলে অফিসিয়াল সিস্টেমেই চলে। তো এখন আসলে কোনো অফার নাই, তো এই জন্য আসলে আমরা দুঃখিত অফারটা আপনাকে কোনো। বাই চান্স যদি কোনো অডিয়েন্স আমার এই ভিডিও দেখে আসে, এই ক্ষেত্রে আপনি কি ডিসকাউন্ট, কি সুবিধা দিবেন তাকে? আসলে- এক্সট্রা প্রায়োরিটিটা কি দিবেন? এক্সট্রা প্রায়োরিটিটা বলতে আসলে সে যদি আসে, আফটার সেল সার্ভিসটা হচ্ছে মূল বিষয়। আপনি একটা গাড়ি কিনলেন, এটা তো আসলে শেষ না, এটা শুরু। তো আপনি ধরেন একটা গাড়ি কিনলেন, গাড়ি কেনার পরে যে আফটার সেল সার্ভিসটা যেটা পাবেন, অবশ্যই আমাদের কাছ থেকে মনে করি যে অবশ্যই ভালো একটা সার্ভিস আপনারা পাবেন আফটার সেল। তো মূল কথা হয়েছে ভাই, যতই কান্দাগাড়ি করেন হেরা কিন্তু কম রাখবো না ভাই। মনে করবে যে 2-1000 কম নিয়ে আসবো ভাই, এটাও কিন্তু 2-1000 কম দিব না, এমনকি আপনার 10 পয়সাও কম দেবে না ভাই, একদম কড়াই ঘন্টায় গড়ে নিবে। তাই অবশ্যই আসার সময় ক্যাশ মিলাইয়া পারলে 2-1000 বেশি নিয়ে আসবেন, আর কম আনবেন না ইনশাল্লাহ। তো অনেক বড় একটা চাবি হাতে পেয়ে গেলাম, কিন্তু দুঃখের বিষয় এটা কিন্তু দিবে না ভাই। এটা কি দিবেন? না, এটা জাস্ট কি হ্যান্ডওভার হচ্ছে, এটা জাস্ট কি হ্যান্ডওভার হচ্ছে, এই হিসাবে চাবিটা আমার হাতে তুলে দিয়েছে ইনশাল্লাহ। তো আমাদের যাওয়ার সময় চলে এসেছে, আমরা এখন গাড়ি নিয়ে চলে যাব আর কি, আমাদের সমস্ত কাজ কমপ্লিট। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা হোন্ডার সাথে ভালোভাবেই সময়টা পার করতে পারি, আর আপনাদেরকে সঠিক রিভিউটাই আমরা জানাতে পারি। সঠিক ভালো হোক মন্দ হোক, প্রত্যেকটা বিষয় যাতে সঠিকভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারি, এর জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, বা আপনাদের সাপোর্ট আমার দরকার। তো আজকের ভিডিও আমাদের বাইকটা হাতে পাওয়া পর্যন্ত এই পর্যন্তই শেষ। ইনশাল্লাহ আগামীতে অন্যান্য সার্ভিসগুলো বা অন্যান্য যত ধরনের আপনাদের এই বাইক নিয়ে সুবিধা অসুবিধা প্রত্যেকটা বিষয়ই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।